15 মার্চ 2012। এইমস ট্রমা সেন্টার, নিউ দিল্লি। আইসিইউতে রাত 9:40-এ হঠাৎ হইহাল্লা শুরু হয়ে গেল। কারণ 2 বছরের ফলক, যে 2 মাসের কঠিন প্রচেষ্টার পর আস্তে আস্তে সুস্থ হচ্ছিল, হঠাৎ তার হার্ট মনিটর মেশিনটা অস্বাভাবিক রিডিং দেখাচ্ছে। সেই ছোট্ট মেয়েটির কার্ডিয়াক অ্যারেস্ট বা বলতে পারি হার্ট অ্যাটাক আসে। ডাক্তার আর নার্সরা বাচ্চাটির বেডের পাশে দৌড়ে যায়। গত 2 মাসে এটা শিশুটির 3 নম্বর হার্ট অ্যাটাক। একজন ডাক্তার বাচ্চাটির বুকে সিপিআর দেয় আর বাকিরা ছলছলে চোখে মেশিনের স্ক্রিনে তাকিয়ে থাকে। মেশিনটা ফ্ল্যাটলাইনের মাঝে কখনো এক আধটা কার্ভ দেখাচ্ছিল। সিপিআর দিতে দিতে ডক্টর মিনমিন করে বলেন, কাম অন ফলক, কাম অন। আর বাকিরা প্রার্থনায় হাত জোর করে রাখে। কিন্তু কে এই ফলক, আর কিভাবেই বা এই 2 বছরের বাচ্চাটা এমন একটা পরিস্থিতিতে পৌঁছালো? কেই বা ওর এই পরিস্থিতির জন্য দায়ী? আর লাস্টে কি হলো? ডাক্তাররা কি পারলো এই ছোট্ট প্রাণটার রক্ষা করতে? এই প্রশ্নগুলোর উত্তর জানবার জন্য আমাদের যেতে হবে 3 মাস আগে, 18 জানুয়ারিতে, যখন এই বাচ্চাটা প্রথম এই হসপিটালে আসে। তার আগে আপনাদের সবাইকে আমার এই ছোট্ট চ্যানেলটিকে ভালোবাসা আর সাপোর্ট দেওয়ার জন্য অনুরোধ করব। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার প্রার্থনা রইল। তো চলুন শুরু করা যাক। জানুয়ারি মাসের ঠান্ডায় দেশের রাজধানী দিল্লির এইমসের ট্রমা সেন্টারে একজন মেয়ে আসে। ওর হাতে বান্ডেলের মতন কিছু একটা ছিল। এমার্জেন্সি ওয়ার্ডে যাওয়ার পর দেখা যায় যে ওটা কাপড়ে জড়ানো একটা 2 বছরের বাচ্চা। বাচ্চাটার পুরো শরীর নীল বরণ ধরেছে আর শ্বাসের গতিও খুব কম। এইমসের মতো বড় হসপিটালে এমন পেশেন্ট প্রতি ঘন্টায় আসে। ওখানে ডক্টরদের অনেক রক্তে মাখা পেশেন্টদের দেখা এমন কিছু নতুন ব্যাপার না। তবুও কিছু ডক্টরদের মতে ওই বাচ্চাটা দেখে ওনাদের একটু অন্যরকম লাগছিল। ওই বাচ্চাটাকে আনা মেয়েটাকে যখন ডক্টররা জিজ্ঞাসা করলেন যে ওই বাচ্চাটার এমন অবস্থা কি করে হলো, তখন মেয়েটা বলে যে বাচ্চাটা বিছানার থেকে পড়ে যাওয়ার কারণেই এমনটা ঘটে। এই জবাবটা ডক্টররা একটুও বিশ্বাস করেন না, কারণ সেই বাচ্চাটার গালে, হাতে, পেটে আর পায়ে মানুষের দাঁতের চিহ্ন, আর ওর মাথায় একটা গভীর ঘা ছিল। বিছানার থেকে পড়লে এই সব কিভাবেই বা হতে পারে? এরপর যখন ডক্টররা মেয়েটাকে জিজ্ঞাসা করে যে তুমি ওর কে হও, তখন মেয়েটা জবাব দেয় যে ও বাচ্চাটার মা। এই কথাটা ডক্টরদের আরো শিওর করে দিল যে এই মেয়েটি নিশ্চয়ই কোনো মিথ্যে কথা বলছে, কারণ ও নিজেই 15-16 বছর বয়সের হবে। তাহলে ওর 2 বছরের বাচ্চা কি করেই বা হতে পারে? এই মেয়েটার মিথ্যে আর বাচ্চাটার অবস্থা দেখে ডক্টররা বুঝে গেছিলেন যে এটা একটা মেডিকো লিগ্যাল কেস। এরপরেই পুলিশকে খবর দেওয়া হয়। তখন না তো ডক্টরদের আর নাই পুলিশদের জানা ছিল এই বাচ্চাটার পিছনে এমন একটা অন্ধকার অধ্যায় খুলতে যাচ্ছিল যা পুরো ভারতবর্ষকে কাঁপিয়ে তুলবে। ডক্টররা ফলকে ট্রিটমেন্ট শুরু করেন। সিটি স্ক্যান করা হয়। মাল্টিপল ফ্র্যাকচার, ইন্টারনাল ব্লিডিং, স্কাল আর ব্রেইনের ইনজুরি। চেহারাটাও ফুলে গেছিল। দেখে মনে হচ্ছিল যে বাচ্চাটার সাথে অনেক মারপিট করা হয়েছে। এই বাচ্চাটাকে বাঁচানোর জন্য ডক্টররাও নিজের সম্পূর্ণ এক্সপার্টিস দিয়ে চেষ্টা করে যাচ্ছিলেন। ওইদিকে এই বাচ্চাটাকে যে মেয়েটা নিয়ে এসেছিল সে বাইরে ওয়েটিং এরিয়াতে বসে রয়েছে। দিল্লি পুলিশের ওমেন সেল আর চাইল্ড ওয়েলফেয়ার কমিটি ওর সাথে কথা বলা শুরু করে। ওর নিজের নাম বলে গুড়িয়া। 1-2 প্রশ্নের উত্তর দেওয়ার পর ও চুপ হয়ে যায়। ওকে দেখেই পুলিশ বুঝতে পারে যে গুড়িয়া কোনো অপরাধী নয়। ও নিজেও ফলকের মতনই কোনো অ্যাবিউজের ভিকটিম। এরপর পুলিশের ওমেন সেল গুড়িয়ার সাথে কথা বলা শুরু করে। প্রথমে ওনারা গুড়িয়ার ট্রাস্ট জিতে, পরে ওকে আস্তে করে বলে যে তুমি আমাদের সব কথা বলো, আমরা পুরো কথাটা জানতে না পারলে ফলককে বাঁচানো সম্ভব হবে না। তখন গুড়িয়া কম্পিত আওয়াজে বলে যে আমি যদি সব কথা বলি তাহলে রাজকুমার আমার উপর চিৎকার করবে। তখন পুলিশ কর্মীরা গুড়িয়াকে জিজ্ঞাসা করেন যে এই রাজকুমারটা কে? ফলক কি তাহলে ওর মেয়ে? গুড়িয়া বলে ও জানে না যে রাজকুমার ফলকের বাবা কিনা। এরপর ও ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে আরম্ভ করে। অন্যদিকে ফলকের অপারেশন শুরু হয়। এই অপারেশনটা মোটামুটি 4 ঘন্টা পর্যন্ত চলে। এই অপারেশনটা এইমসের ডক্টরদের জন্য অনেক মুশকিল একটা অপারেশন ছিল। প্রত্যেকটা স্টেপে একটা নতুন কমপ্লিকেশন।
বিকেল 7টা নাগাদ অপারেশনটা কমপ্লিট করা হয় আর বাচ্চাটা সেই মুহূর্তে প্রাণে বেঁচে যায়। ফলককে আইসিইউর ভেন্টিলেটরে রেখে প্রতি মুহূর্তের মনিটরিং করা হচ্ছিল, আর এদিকে এজেন্সি গুড়িয়া আর রাজকুমারের ব্যাপারটা সলভ করার চেষ্টা করছিল। রাজকুমার কি সত্যি ফলকের পিতা? যদি ফলক ওর মেয়ে না, তো ফলকের আসল মা বাবা কে? এই সব প্রশ্নগুলোর উত্তর খুঁজতে পুলিশের একমাত্র সূত্র ছিল গুড়িয়া, যার কাহিনী শুরু হয় 8 বছর আগে, যখন ওর বাবা ওর মার মৃত্যুর পর গুড়িয়াকে একটা অনাথ আশ্রমে ছেড়ে আসে। কিছু বছর অনাথ আশ্রমে থাকার পর গুড়িয়া নিজের বাড়িতে ফিরে দেখে যে ওর বাবা নিজের গার্লফ্রেন্ডকে ওদের বাড়িতে পার্মানেন্টলি নিয়ে এসেছিল। উনি গুড়িয়াকে নিজের গার্লফ্রেন্ডকে মা বলে ডাকতে বললে গুড়িয়া মানে না, আর তারপর ওর বাবা গুড়িয়াকে এতটাই মারধর করে যে ও নিজেই এবার বাড়ি ছেড়ে পালিয়ে যায়। বাড়ি ছেড়ে পালিয়ে ওদেরই একজন ফ্যামিলি ফ্রেন্ড পূজা আর সন্দীপ পান্ডের বাড়িতে যেয়ে ওঠে। কিছুদিন পান্ডেদের সাথে থাকার পর পূজা পান্ডে গুড়িয়াকে নিজের ভাতিজার সাথে বিয়ের প্রস্তাব দেয়। গুড়িয়া যখন এই প্রস্তাবে রাজি হয় না, ওরাও গুড়িয়ার সাথে বাজে ব্যবহার আর কুমন্তব্য করা শুরু করে। গুড়িয়া এইসব দেখে হতবাক হয়ে যায়। ও তখনও এটা বোঝার জন্য অনেক ছোট ছিল যে একটা মেয়ের কোনো বাড়ি নিজের না, যেটা ও নিজ উপার্জনে গড়ে না। এরপর এই স্বামী স্ত্রী মিলে গুড়িয়াকে নিয়ে প্রস্টিটিউশন করানো শুরু করে। ওরা গুড়িয়াকে কখনো 200 আর কখনো 500 টাকার জন্য অন্য অন্য মানুষের কাছে বেচা শুরু করে। কিছুদিন এমন করার পর পান্ডেরা গুড়িয়াকে অন্য একজন মহিলার কাছে বিক্রি করে দেয়। ডিল ফিক্স হয় যে সপ্তাহে 7 দিন রোজ 7 জন পুরুষ। কিন্তু সেই মহিলাটার গুড়িয়ার চেহারা দেখে মায়া হয়, তাই সে গুড়িয়াকে বলে যে 7 জন পুরুষের সাথে যেতে হবে না, 4 জনের সাথে গেলেই হবে। যে কথাটা বলতে আমার মুখ আটকে যাচ্ছে আর আপনাদের পা কাঁপছে, সেটা একটা 14 বছরের মেয়ের জীবন ছিল। পুলিশদের আইডিয়া যে গুড়িয়া কোনো দোষী না, বরঞ্চ নিজেই একজন ভিকটিম, সত্য প্রমাণিত হচ্ছিল। এখন কথা হলো, গুড়িয়া আর ফলকের মধ্যে কানেকশনটা কি ছিল? সন্দীপ আর পূজা পান্ডে গুড়িয়াকে একটা ক্যাবে করে প্রস্টিটিউশনে নিয়ে যেত। সেই ক্যাব ড্রাইভারটার নাম ছিল মোহাম্মদ দিলশাদ। 32-33 বছর বয়সের এই ছেলেটার আস্তে আস্তে গুড়িয়ার সাথে প্রথমে বন্ধুত্ব, পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আর একদিন পূজা পান্ডে হসপিটালে থাকাকালীন সুবিধে বুঝে গুড়িয়া ওইখান থেকে দিলশাদের সাথে পালিয়ে বিয়ে করে নেয়। দিলশাদ ওর নাম চেঞ্জ করে রাজকুমার রেখে নেয়। কয়েকদিন পর রাজকুমার গুড়িয়ার কাছে ফলককে নিয়ে আসে। গুড়িয়াও খোলা মনে বাচ্চাটিকে নিজের করে নেয়। ও ফলকের সাথে খেলে, ওকে খাইয়ে দেয় আর খুব যত্ন করে। একদিন রাজকুমার কোনো কাজের সূত্রে মুম্বাই চলে যায় আর গুড়িয়া আর ফলক বাড়িতে একদম একা হয়ে যায়। এরপর 17 জানুয়ারি 2012 রাত 10টা সাড়ে 10টা নাগাদ হঠাৎ ফলক জোরে জোরে কাঁদতে শুরু করে। অনেক চেষ্টার পরেও যখন বাচ্চাটা কাঁদা বন্ধ করে না, তখন গুড়িয়ার অনেক রাগ উঠে যায়। ও জোরে জোরে ফলককে থাপ্পড় মারতে শুরু করে। মারের চোটে বাচ্চাটা যখন আরো জোরে কাঁদতে আরম্ভ করে, গুড়িয়া রাগে পাগল হয়ে ওঠে। ও ফলকের গাল, হাত, পেট আর পায়ে কামড়াতে আরম্ভ করে। ছোট্ট শিশুটা দাঁতের আঘাতের ব্যথায় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ ঘুমানোর পর নোংরা ন্যাপির কারণে ফলকের ঘুম ভেঙে যায়। গুড়িয়া ওকে বাথরুমে ন্যাপি চেঞ্জ করতে নিয়ে যায়। ও ফলককে দাঁড় করিয়ে একটু ব্যস্ত হতেই ফলক পিছলে পড়ে গিয়ে ওর মাথার সামনের দিকে কেটে কলকলিয়ে রক্ত ঝরতে থাকে। গুড়িয়া শিশুটার মাথায় একটা কাপড় বেঁধে দিলেও রক্তের প্রবাহ কম হয় না। ও প্যানিক করে রাজকুমারকে ফোনে পুরো ঘটনাটা বলে। রাজকুমার গুড়িয়াকে পরের দিন সকালবেলা হসপিটালে নিয়ে যেতে বলে, যদিও গুড়িয়া তেমনটা করে না। পরের দিন সকালে একজন ভদ্রমহিলা গুড়িয়াদের দরজা দিয়ে উঁকি মেরে ফলককে দেখে গুড়িয়াকে ইমিডিয়েটলি বাচ্চাটাকে হসপিটালে নিয়ে যেতে বলে। তারপর গুড়িয়া ফলককে এইমসে নিয়ে যায় আর ফলকের ঘটনাটা পৃথিবীর সামনে আসে। ডক্টর আগরওয়াল এত স্লো পুলিশ ইনভেস্টিগেশনে বিরক্ত হয়ে নিজেই কয়েকজন জার্নালিস্টদের সাথে কন্ট্যাক্ট করে ফলকের কাহিনীটা জানায়। আর 26 জানুয়ারিতে টাইমস নাও কাগজের প্রথম পাতায় বেবি ফলকের কাহিনীটা ছাপা হয়। আর্টিকেলটা ছাপানোর পরেই পুরো কেসটা একেবারে চেঞ্জ হয়ে যায়। নিউজ এজেন্সি, এনজিও, পলিটিশিয়ান সবাই এগিয়ে আসে, ফলককে ন্যায় দেওয়ার জন্য উঠে পড়ে লাগে।
অথরিটি আর পুলিশদের উপর চাপ বাড়তে থাকে। এরপরেই সামনে আসে একজন মিস্ট্রি ম্যান, যে গুড়িয়া আর পান্ডে দম্পতিদের চিনত। এই মানুষজনের সাহায্যেই পুলিশ সন্দীপ আর পূজা পান্ডেকে গ্রেপ্তার করে, আর এই দম্পতির দ্বারাই পুলিশ মোহাম্মদ দিলশাদ উর্ফে রাজকুমার পর্যন্ত পৌঁছায়। পুলিশ যখন দিলশাদকে গ্রেপ্তার করে পলকের ব্যাপারে জিজ্ঞাসা করে, ও বলে যে ওর পরিচিত একজন মনোজ কুমার একদিন ওকে বলে যে একটা গরিব ঘরের বাচ্চা আছে, যাকে ওর মা বাবা পালতে পারছে না, তাই ওনারা বাচ্চাটাকে কারো কাছে দিতে চায়। এটা শুনে দিলশাদ বাচ্চাটাকে নিজের বাড়িতে নিয়ে এসে ওর নাম রাখে পলক। দিলশাদের এই কাহিনীতে পুলিশ একদম ইন্টারেস্টেড থাকে না। ওনারা ফলকের আসল মা বাবা খুঁজতে ব্যস্ত, আর ফলকের আসল পরিচয় আসে আলাদা আলাদা রাজ্য থেকে। এইবার পুলিশ মনোজ কুমারের খোঁজ শুরু করে। তদন্ত করতে করতে পুলিশ পৌঁছায় উত্তমনগরের লক্ষ্মী দেবী নামের একজন মহিলার কাছে, যার ওইখানে মনোজ কর্মরত ছিল। এই মহিলা দিদি নামে ফেমাস ছিল, যে কয়েকটা পার্লার আর দর্জির দোকান চালাতো। পুলিশ লক্ষ্মী দেবী আর ওর কুক প্রতিভাকে ইন্টারোগেশনের জন্য নিয়ে আসে, আর তারপর এই কেসের সব থেকে ভয়াবহ সত্যটা সামনে আসে। অগস্ট 2010-এ মুজফ্ফরপুর বিহারের একজন রেলওয়ে এমপ্লয়ির মেয়ে মুন্নি খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই ওর বর মুন্নিকে যৌতুকের জন্য অশান্তি করা শুরু করে। এত অশান্তির মধ্যেও মুন্নির 3টি সন্তান জন্ম নেয়। 5 বছরের ছেলে গোলু, 4 বছরের খুশবু আর 18 মাসের সানিয়া। এটা সেই মেয়ে সানিয়াই, যাকে পরে মানুষ ফলকের নামে চিনে। কয়েকদিন পর মুন্নির বরের উপর রেপের অভিযোগ লাগে, আর ও মুন্নি আর ওদের সন্তানদের একা ছেড়ে বিহার থেকে পালিয়ে যায়। এরপর একদিন মুন্নির শঙ্কর নামের একজন পুরুষের সাথে দেখা হয়। শঙ্কর মুন্নিকে বিয়ের জন্য প্রপোজ করে। ইনিশিয়ালি মুন্নি রিফিউজ করলেও পরে ও শঙ্করের সাথে বিয়ের জন্য রাজি হয়ে যায়। তারপর শঙ্কর মুন্নিকে ওর দিদির সাথে দেখা করানোর জন্য একটা স্থানে আসতে বলে, আর শঙ্করের এই দিদি ছিল লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবীর বাড়িতে মুন্নি আর ওর সন্তানদের অনেক যত্নে রাখা হয়। মুন্নি অনেকদিন পর এমন ব্যবহার পেয়ে ওদের ট্রাস্ট করা শুরু করে। কিছুদিন ওইখানে থাকার পর শঙ্কর যখন দিল্লিতে শিফট হওয়ার কথা বলে, লক্ষ্মীর বড় মেয়ে বলে, তোমরা দিল্লিতে যেয়ে সেটেল হয়ে যাও, ততদিন খুশবু আমাদের বাড়িতেই থাক। মুন্নিও এই প্রস্তাবে রাজি হয়ে যায়, কিন্তু ঠিক ট্রেনে চড়ার আগ মুহূর্তে শঙ্কর বলে যে ওর কিছু আর্জেন্ট কাজ পড়ে গেছে, তাই ও কয়েকদিন পর দিল্লি পৌঁছাবে। এই বলে শঙ্কর মুন্নি আর ওর 2 সন্তানকে লক্ষ্মী দেবীর সাথে দিল্লি পাঠিয়ে দেয়। ট্রেনে যেতে যেতে লক্ষ্মী দেবী মুন্নিকে বলে যে শঙ্করের আরেকজন স্ত্রী আছে, তাই ও মুন্নির সাথে থাকতে পারবে না। এই কথা শুনে মুন্নি আকাশ থেকে পড়ে। তাহলে শঙ্কর কেন ওকে মিথ্যে কথা বলেছিল? আবার মুন্নির টাকা পয়সারও টেনশন হতে থাকে। আর ঠিক তখনই লক্ষ্মী মুন্নিকে বলে যে তুমি একদম চিন্তা করো না, আমি তোমাকে একটা ধান্দা বসিয়ে দিব, দিল্লিতে অনেক সুযোগ আছে। এই কথাটা মুন্নির মাথায় বাজ পড়ার মতো ছিল। ও আবারও স্কয়ার ওয়ানে ঘুরে এসেছে, যে ও যেই পুরনো জীবনের স্মৃতিগুলো মুছে ফেলতে চেয়েছিল তা আবারও ওর সামনে এসে দাঁড়ালো। লক্ষ্মী বারবার বলা সত্ত্বেও যখন মুন্নি এই কাজ করতে রাজি হয় না, তখন লক্ষ্মী নিজেই মুন্নিকে বিক্রি করার সিদ্ধান্ত নেয়। এখন কাহিনী পৌঁছায় রাজস্থানের এক সম্পদশালী ইকোনমিস্ট হরপাল সিং এর বাড়িতে। হরপাল সিং অনেক চেষ্টা করেও নিজের জন্য একটা বউ খুঁজে পাচ্ছিল না। তখন লক্ষ্মী দেবী হরপালকে মুন্নির এক ফটো পাঠিয়ে বলল যে ও এক হিন্দু মেয়ে, আর কিছু পারিবারিক সমস্যার জন্য ওর খুব টাকার প্রয়োজন। এরপর 2,75,000 টাকায় মুন্নিকে হরপাল সিং এর কাছে বিক্রি করে দেওয়া হয়, আর ওর 2 সন্তান গোলু আর সানিয়াকে লক্ষ্মী দেবী নিজের কাছেই রেখে নেয়। নিজের সন্তানদের উপর যাতে লক্ষ্মী কোনো ধরনের অত্যাচার না করে, সেই জন্যই মুন্নি চুপ করে সব গোপন রেখে দেয়। অন্যদিকে লক্ষ্মী দেবী মুন্নির ছেলে গোলুকে মোহাম্মদ শাকিল নামের একজনের কাছে বিক্রি করে দেয়। মেয়ে খুশবু লক্ষ্মী দেবীর মেয়ের কাছে ছিল, আর ছোট্ট মেয়ে সানিয়া লক্ষ্মী দিদির কুক প্রতিভার কাছে ছিল, যার থেকে ও মনোজ শর্মার কাছে যায়, আর মনোজ সানিয়াকে মোহাম্মদ দিলশাদকে দিয়ে দেয়। আর এর থেকে পুলিশ এই পুরো ট্রাফিকের ব্যাপারটা জানতে পারে, যা লক্ষ্মী দেবী উত্তমনগর থেকে বসে পুরো ভারতবর্ষে চালাচ্ছিল।
পুলিশ মুন্নিকে রাজস্থান থেকে দিল্লিতে নিয়ে আসে আর ডিএনএ টেস্টে এটা কনফার্ম হয়ে যায় যে মুন্নি ফলকের বায়োলজিক্যাল মা। মুন্নিকে আগেই জানিয়ে দেওয়া হয় যে ওর ছোট্ট মেয়ে অসুস্থ আর বর্তমানে আইসিইউতে আছে, কিন্তু এত মাস পর নিজের আদরের মেয়েকে টিউব, স্যালাইন আর মনিটরে জড়িত দেখে মুন্নি শকে চলে যায়। ফলক অনেক দিন ধরে নিজের মৃত্যুর সাথে লড়াই করতে থাকে। ওর কষ্ট, ওর কাহিনী প্রত্যেক ভারতীয়র মন ছুঁয়ে গেছিল। প্রত্যেকজন নাগরিক নিজের নিজের ভগবানের কাছে ফলকের রিকভারির জন্য প্রার্থনা করছিল। फलक अब इस दुनिया में नहीं रही। एम्स में 57 दिनों से मौत से लड़ रही फलक की मौत बीती रात दिल की धड़कन रुकने से हो गई। কয়েকদিন ফলক একটু স্টেবল থাকলেও 15 মার্চ 2012 ওর দ্বিতীয় বার্থডের ঠিক 5 দিন আগে ফলকের আবারও একটা কার্ডিয়াক অ্যারেস্ট আসে। আর এইবার এই ছোট্ট প্রাণটি এই পৃথিবীকে অন্তিম বিদায় জানিয়ে মৃত্যুবরণ করে। ডক্টরস, নার্স, জার্নালিস্ট আর আমজনতা সবাই শোকে ভেঙে পড়ে। মুন্নিকে ওর বডিটা হ্যান্ডওভার করে দেওয়া হয়। মুন্নি নিজের কয়েকজন রিলেটিভস আর পুলিশ কর্মীদের নিয়ে কুরআনের আয়াত পড়ে বেবি ফলককে দফন করে দেয়। মুন্নির প্রথম হাজবেন্ডকে অ্যারেস্ট করা হয় আর ওর বড় মেয়ে খুশবুকেও খুঁজে বার করা হয়। ওর ছেলে গোলুকেও মোহাম্মদ শাকিলের বাড়ির থেকে এনে মুন্নির কাছে সৌঁপে দেওয়া হয়। এই কেসের সাথে রিলেটেড অনেক কয়েকটা অ্যারেস্ট করা হয়। মোহাম্মদ দিলশাদের উপর এক নাবালিগের কিডন্যাপ আর রেপের কেস চলে। এরপর মুন্নি দিল্লিতেই নিজের বাকি 2 সন্তানের সাথে এক নতুন জীবন শুরু করে। আস্তে আস্তে ফলকের স্মৃতি আবছা হতে থাকে, কিন্তু আজও বেবি ফলকের নামটা সামনে আসলে একটু হলেও এক অজানা ব্যথা মনের কোনো এক কোণে সাড়া দেয়।